শ্রেণীবিন্যাসের প্রয়োজন কি? যাতে এত হাজার হাজার লাখ লাখ তোমার প্রাণী আছে, আমরা যাতে সব একটা বৈশিষ্ট্য পরে আমরা যাতে অনেকগুলো প্রাণীর বৈশিষ্ট্য আমরা বলে দিতে পারি। এই জন্য মূলত তোমার প্রাণী জগতে শ্রেণীবিন্যাসটা করা হয়েছে, তাই না? এখন দেখো আমরা এটার জন্য তোমরা একটা বাসায় পড়বা। এখন আমি দেখো গুরুত্বপূর্ণ লাইন থেকে আমি আগাবো। আমি আগাবো কোথা থেকে? এইখান থেকে, কারণ এগুলা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখন এই পর্বগুলা দেখো, এই পর্বগুলা কিন্তু তোমাদের একদম ঠোঁটস্থ মুখস্থ করতেই হবে। পর্বগুলা দেখলা, এগুলো তোমাদেরকে একদম ঠোঁটস্থ মুখস্থ করতে হবে। যেমন পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একানোডার্মাটা, কর্ডাটা, হ্যাঁ কর্ডাটার উপপর্ব এগুলো আছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এগুলা তোমাদের একদম ঠোঁটস্থ মুখস্থ রাখতে হবে, বিকজ এগুলো এমসিকিউ তে আসবে, প্লাস সৃজনশীলতা ইম্পর্টেন্ট আছেই। তো মনে রাখবা এই একানোডার্মাটা, হ্যাঁ, এখানে একানোডার্মাটা হচ্ছে তোমার কয়টা? পরিফেরা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। অর্থাৎ এই প্রথম আটটা হলো তোমার কি? অমেরুদণ্ডী প্রাণী। ঠিক আছে, এদের তোমার কি নাই, এদের কোনো মেরুদণ্ড নাই। তুমি যদি এখানে উপরে আগাও, এ দেখো এখানে কি লেখছে, এই 9টি পর্বের প্রথম 8টি পর্বের প্রাণীরা অমেরুদণ্ডী এবং শেষ পর্বের প্রাণীরা মেরুদণ্ডী। এই লাইনটা বুঝছো? খুবই খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমার এই প্রথম আটটা, প্রথম আটটা মানে কত পর্যন্ত বলো তো? একানোডার্মাটা, তাই না? এই একানোডার্মাটা পর্যন্ত, অর্থাৎ পরিপেরা থেকে একানোডার্মাটা পর্যন্ত সবগুলো প্রাণী কি? অমেরুদণ্ডী, অর্থাৎ এদের মেরুদণ্ড নাই। তাহলে মেরুদণ্ডী কারা? এই করডাটার ভিতর যারা আছে, করডাটা একটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, সাইক্লোস্টোমাটা, কন্ডিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী, এরা সবাই মেরুদণ্ডী, ঠিক আছে? তাহলে চলো আমরা এখন পর্ব 1 পরিফেরাটা আমরা পড়তে শুরু করি, ঠিক আছে? না বুঝে কোনো মুখস্থ রাখবা না। আমি এখন এমন ভাবে বুঝিয়ে দিব, খুব সহজ ভাবে বুঝিয়ে দিব। তুমি ভালো করে বুঝবা, তাহলে দেখবে আমার কথাগুলো মনোযোগ দিয়ে যখন শুনবা, তখন এমনি তোমার মুখস্থের মতো হয়ে যাবে, আশা করা যায়। এই জন্য তুমি কি করবা, এখন যেভাবে বুঝাবো তুমি প্রতিটা বিষয় ভালো করে মনোযোগ দিয়া দেখবা, আর যেগুলো গুরুত্বপূর্ণ কথা আমি বলবো সেগুলো খাতায় নোট করে রাখবা, ঠিক আছে? যদি তোমার পরে অতটা মনোযোগী মানে নিজেরা বানাতে চাও, অথবা ভালো সেটা নিজেরা তৈরি করতে চাও, তাহলে কি করতে হবে? আমি যেভাবে পড়াবো তোমার সেভাবেই কি পড়তে হবে। তাহলে তুমি আশা করা যায় ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট করতে পারবা বিজ্ঞানে, ঠিক আছে? এখানে দেখো আমি কি বললাম বলতো, আমি প্রথমে কি শিখতে হবে? স্বভাব ও বাসস্থান টোটালি মুখস্থ করবো, বাট মুখস্থ কি অন্ধের মতো মুখস্থ করবা না, তুমি এখন বুঝে শুনে মুখস্থ করবা। তো আমি সেটা এখন তোমাদের বুঝিয়ে দিব যে কোন লাইনে কি বলছে না বলছে, বুঝানোর পর তোমরা মুখস্থ করবে। আগে বুঝো, আসো আমরা আগে বুঝি, হ্যাঁ? ওকে। তো বলছে পরিফেরা, পরিফেরাকে এই যে প্রথমটা, একদম এই পরিফেরা প্রথমটা শিখতেছি আমরা, পরিফেরা। স্বভাব ও বাসস্থান। তোমাকে গড় সৃজনশীল গড় নাম্বারে বলে যে, ধরো এটা একটা উদ্দীপক, এই চিত্রটা ধরো উদ্দীপকে দিয়ে দিবে, হ্যাঁ, দিয়ে বলবে যে এর স্বভাব ও বাসস্থান উল্লেখ করো। গ নম্বরে বলবে, হ্যাঁ গ নম্বরে বলবে। আর ঘ নম্বরে কি বলবে? ঘ নম্বরে বলবে কি যে এর সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, হ্যাঁ। তার মানে কি? তো আসলে বুঝতে পারতেছো আমাদের এইগুলো কত ইম্পর্টেন্ট। তো চলো আমরা একটু পরে মুখস্থ করতেছি, আগে আমরা কি বুঝে নিই। হ্যাঁ, আমরা বুঝে বুঝে মুখস্থ করব, না বুঝে অন্তের মতো আমরা মুখস্থ করব না। তো পরিফেরা, স্বভাব ও বাসস্থান। স্বভাব ও বাসস্থান কি পরিফেরার? পরিপেরা পর্বের প্রাণীরা সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত। তো তোমাদেরকে যদি বলে স্পঞ্জ নামে পরিচিত কোন পর্বের প্রাণীরা, তাহলে কি বলবা? পরিফেরা পর্বের প্রাণীরা। এদেরকে পৃথিবীর সর্বত্রই কি দেখতে পাওয়া যায়, অর্থাৎ তুমি প্রায় পৃথিবীর সকল স্থানে পরিপেরা পর্বের যে প্রাণী এদেরকে দেখতে পাবা, ঠিক আছে? এই পরিপেরা পর্বের অধিকাংশ প্রজাতি তোমার কি সামুদ্রিক, অর্থাৎ এদের অধিকাংশ কোথায় বসবাস করে? সমুদ্রে বসবাস করে, তাই না? তবে কিছু কিছু প্রাণী কোথায় বাস করে? স্বাদু পানিতে বাস করে। এরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করে, অর্থাৎ এরা দলবদ্ধ হয়ে, দেখ এগুলা বোঝানোর মতো একটু এখানে একটু কম আছে। এখানে জাস্ট বলছে এরা কিভাবে কিভাবে থাকে। তা আমরা কারণ বৈশিষ্ট্য, সরলতম বহুকোষী প্রাণী। এরা কি সরলতম বহুকোষী প্রাণী? এর লাইনটা কি তোমাদের বোঝাচ্ছি। এদের দেহে বহুকোষী মানে কি?
এদের দেহে অনেক কোষ থাকবে, বহু মানে কি অনেক। মানে এদের দেহে কি কোষ অল্প কিছু থাকে নাকি অনেক কোষ থাকে বলতো? এই এদের দেহে বহু কোষ, মানে অনেক অসংখ্য অসংখ্য এদের দেহে কোষ থাকে। এই জন্য এখানে কি বলছে, এরা সরলতম বহুকোষী প্রাণী। তো আশা করি প্রথম বৈশিষ্ট্যটা বুঝতে পারছো। দ্বিতীয় বৈশিষ্ট্য কি, দেহ প্রাচীর কি অসংখ্য ছিদ্রযুক্ত। এখন কি বল, লাইনটা খুব ইম্পর্টেন্ট, দেখো এদের দেহ প্রাচীর কি অসংখ্য ছিদ্রযুক্ত। এটা হয়তো অনেকে মানে পরে বুঝবা না, এখন দেখো এই দেখো এদের দেহে কি, দেখো কত ছিদ্র আছে না, এদের গুড়ি 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 কত ছিদ্র না এদের দেহে, কত ছিদ্র না এদের দেহে দেখো, এই যে গুড়ি 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 কত ছিদ্র, তাই না? এটাই বলছে যে এদের দেহে কি অসংখ্য ছিদ্র থাকে। দাও তুমি দেখতেছো, এই যে দেখতেছো ডট 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 কালো কালো, এগুলো সব কিন্তু ছিদ্র এদের দেহে। এই ছিদ্রদের দ্বারা কি করে, এখন প্রশ্ন জাগতে পারে, তাই না? এই ছিদ্রপথ দিয়ে তারা পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে। অর্থাৎ এই ছিদ্রদের তারা কি করে, এই ছিদ্রদের দিয়ে তারা অক্সিজেনও গ্রহণ করে এবং খাদ্য এটা গ্রহণ করে। তার মানে কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র থাকে না। এখন প্রতিটা লাইন, প্রতিটা ওয়ার্ড তোমাদের বুঝতে হবে। এদের দেহে কি থাকে না, সুগঠিত কলা থাকে না, অঙ্গ থাকে না, তন্ত্র থাকে না। আর সুগঠিত কলা কি, তাই না? সুগঠিত কলা হলো এরা, কলা সাধারণত কি তোমার আমি বলি, যখন কোনো অনেকগুলো কোষ, অনেকগুলো জীবন্ত কোষ যখন একত্রিত হয়ে শরীরের একটি নির্দিষ্ট কাজ করে, সেটা হলো তোমার কি কলা। হ্যাঁ, যেমন তোমার হাড়, তারপরে তোমার ত্বক, এগুলা কি একটা কলা। হ্যাঁ, মানে এগুলো, আর অনেকগুলো কোষ সেখানে থাকে না, অনেকগুলো কোষ একত্রিত হয়ে তো একটা নির্দিষ্ট কাজ করে, তাই না? ওটাই কলা। যেমন হাড়, হ্যাঁ এরকম আর কি, তারপর ত্বক যেটা বললাম। তো এদের দেহে কি থাকে না, এদের কোনো আলাদা আলাদা কলা থাকে না, অঙ্গ থাকে না, তন্ত্র থাকে না। যেমন এরা যে তোমার নিঃশ্বাস নিবে, নিঃশ্বাস নেওয়ার জন্য আলাদা নাক থাকে না, খাবার খাবে, খাবারের জন্য আলাদা মুখ থাকে না। এরা সব এক জায়গা দিয়ে এরা কি গ্রহণ করে, হ্যাঁ। এরা যেখানে শ্বাস নেয় সেখান দিয়ে তারা কি খাবার গ্রহণ করে। তার মানে এদের আলাদা আলাদা কি কি থাকে না, কলা থাকে না, অঙ্গ থাকে না ও তন্ত্র থাকে না। এই লাইনটা তাহলে বুঝতে পারছো? এরা যেহেতু অনেকগুলো ছিদ্র এদের দেহে, ওই ছিদ্র দিয়ে এরা একই সাথে খাবারও খায়, আবার কি অক্সিজেনও গ্রহণ করে। তার মানে কি এদের দেহে আলাদা কি নেই, অঙ্গ নেই, কলা নেই। যদি আলাদা অঙ্গ থাকতো তাহলে কি করতো তারা, দেখা যেত একটা অঙ্গ দিয়ে বা একটা জিনিস দিয়ে তারা নিঃশ্বাস নিত, আরেকটা অন্য কোনো মাধ্যমে তারা খাবার খেত। যেহেতু তাদের দেহে আলাদা কোনো অঙ্গ নেই, তারা একই ভাবে মানে যেখান দিয়ে তারা নিঃশ্বাস নেয় সেখান দিয়ে তারা কি খাদ্য গ্রহণ করে। উদাহরণটা কি তোমার স্পঞ্জিলার, স্পঞ্জিলার কিসকাইফা। এই উদাহরণটা তোমাদের একদম ফুটস্থ মুখস্থ রাখতে হবে। এখন দেখো আমরা কি শিখবো, নিডারিয়া। এই পর্বের প্রাণীরা কি নামে পরিচিত বলতো? সিলান্টারেটা নামে পরিচিত। এটা খুব ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ওকে? এটা এমসিকিউর জন্য খুব খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর পর্ব কি, নিডারিয়া। ইংলিশ নামটা মনে রাখবা, CNI, এই যে, হ্যাঁ, এটা আমি দেখে দিই, ইংলিশ নামটা কি মনে রাখবা, CNIDARIA, নিডারিয়া। এটা কিন্তু এমসিকিউ তে আসতে পারে, এই জন্য এটা কি করবা, মুখস্থ করে নিবা খাতায় লিখে। এদের স্বভাব ও বাসস্থান, এরা কি পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণী দেখা যায়। এদের অধিকাংশ প্রজাতি কি সামুদ্রিক, তবে অনেক অনেক তবে অনেক প্রজাতি খাল, বিল, নদী, হ্রদ, ঝর্ণা ইত্যাদিতে দেখা যায়। এই সাধারণ লেখা তো, এগুলা বোঝানোর কিছু নাই, মানে বলতেছে যে তারা কোথাও কোথাও থাকে আর কি, কোথাও কোথাও দেখা যায়। এই পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ, আকার, আকৃতির হয়, মানে এরা বিভিন্ন বর্ণের হয়। এরা মানে এক একটা এক এক আকৃতির হয়, কেউ কোনটা লম্বা, কোনটা চ্যাপ্টা, কোনটা ছোট, কোনটা বড়, একটা এক এক আকৃতির হয়ে থাকে। এদের কিছু প্রজাতি এককভাবে, আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে বাস করে। অর্থাৎ এদের কেউ কিভাবে বাস করে, কেউ একসঙ্গে দলবদ্ধভাবে বাস করে, আবার কেউ কিভাবে বাস করে, একা একা বাস করে। এরা সাধারণত পানিতে ভাসমান কাঠ, পাতা বা অন্য কোনো কিছুর সঙ্গে দেহকে আটকে রেখে মুক্তভাবে সাঁতার কাটে। এই লাইনটা হয়তো অনেকে বুঝনে মাথার উপর দিয়ে গেছে, এখন আমি তোর বুঝে দিব, ঠিক আছে? বলছে কি যে এরা সাধারণত পানিতে ভাসমান কাঠ। তুমি অনেক সময় দেখবা পানিতে কাঠ যখন রাখো না, যখন পুকুরে যখন কাঠ রাখা হয়, বা কেউ যদি নদীর কাছে যাও দেখবা যে কাঠ রাখা হয়, হ্যাঁ, ওই কাঠ দেখবে ভেসে থাকে, ওই ভেসে থাকা কাঠের ভিতর এই নিডারিয়া পর্বের যে প্রাণীরা, এর একদম
নিজে এরা একদম লেগে থাকে। পানিতে ভাসমান কাঠ অথবা দেখো পানিতে পাতা আছে না, এই পাতা লেগে থাকে তাই না, পাতা ভেসে থাকে ওই পানিতে ভাসমান যে পাতা, পাতার সাথে কি নিডারিয়া পরের পানিরা সুন্দর করে আর নিজের দেহের আটকে রেখে তারা চলাচল করে, বা অন্য কিছুর সঙ্গে মানে এরা দেহকে আটকে রেখে চলাচল করে। এখন নিডারিয়ার একটা তোমার অ্যানিমেশন দেখো, হ্যাঁ ওই পানিগুলা কেমন একটু দেখো, এরা কেমনে বাস করে, হ্যাঁ এই দেখো। এরা হলো কি নিডারিয়া পর্বের প্রাণীরা। এরা কিভাবে থাকে দেখতে পাচ্ছ, এরা কেমন, এরা এই জীবটাকে যে দেখলা এরা ঠিক এরকম তাই না। ওকে, তো এখন আমরা এদের সাধারণ বৈশিষ্ট্যটা পড়বো। এদের দেহ কি, এদের দেহ দুটি ভ্রূণীয় কোষস্থ দ্বারা গঠিত। এদের দেহ কয়টা কোষ দ্বারা গঠিত, দুইটা। যেমন এ দেখো, একটা হলো এই যে বাহির, আমি যদি আবার তোমার এখানে ইয়ে করে দেখা, একটা হলো এই যে ভিতরের এরিয়া, আর একটা হলো বাইরের এরিয়া। এদের দেখ কয়টা, একটা ভিতরের, ভিতরে কি কোনো এরকম তোমার এরকম হাতের মতো এগুলা নেই ভিতরে, হ্যাঁ। এদের দেহ কয়টা কোষস্থ দ্বারা গঠিত, দুইটা, একটা হলো এই যে ভিতরে, একটা হলো কি বাহিরে, হ্যাঁ। দেহের বাইরের দিকটি স্তরটি, দেহের বাইরের দিকের স্তরটি একটোডার্ম, মানে এই যে আবার দেখাচ্ছি, এই যে অংশটা কি বলে, এটা দেহের বাইরের অংশটা, এটাকে কি বলে একটোডার্ম। আর ভিতরে যেটা, এই ভিতরটারে কি বলে তোমার এন্ডোডার্ম বলে। হ্যাঁ এটা বলছে আর কি, এটা দেহ গহ্বরকে সিলেন্টরন বলে। দেহ গহ্বরকে কি বলে, সিলেন্টরন বলে। হ্যাঁ, এটা অনেকে জানো না, বাট এখন জেনে রাখো, হ্যাঁ। দেহ গহ্বর কি করে, আমাদের শরীরের ভিতরে অথবা বিভিন্ন প্রাণীর শরীরের ভিতরে অনেকগুলো কি থাকে, অনেক অঙ্গ প্রত্যঙ্গ থাকে তাই না। যে কোনো প্রাণীর ভিতর বা আমাদের ভিতর কি অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে তাই না। তো এদের ভিতর কি আছে, এই তোর বাইরের অংশ শরীরের, তার ভিতরে কি আছে, অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে। তো এগুলোকে সে কি করে একসাথে, সে আর কি ধরো অঙ্গ যদি তার পাঁচটা থাকে, সে পাঁচটা অঙ্গের কি কি করে একটা তার একটা সে জোড়া লাগিয়ে রাখে আর কি। তার দেহ গোবর কি করে শরীরের বিভিন্ন অঙ্গ, ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আলাদা আলাদা থাকে না, ওগুলো একত্রে জোড়া লাগিয়ে রাখে, এটা হলো দেহ গোবর। যেমন এখানে আবার আরো আবার আবার আমি বলে দিই, রিপিট করতেছি, ধরো এখানে ধরো ধরো এটা তার দেহ, এটা তার শরীর ভিতরের অংশ। ভিতরের অংশ ধরো তার পাঁচটা অঙ্গ আছে, এই পাঁচটা অঙ্গকে দেহ গোবর কি করবে, একত্রে একত্রে জোড়া লাগিয়ে রাখবে, একটা সাথে আরেকটা জোড়া জোড়া লাগিয়ে রাখবে। দেহ গোবরের কাজ কি, শরীরের ভিতর যে বিভিন্ন অঙ্গগুলো থাকে সেগুলোকে একটা সাথে আরেকটা কি করে রাখে, জোড়া লাগিয়ে রাখে। তো এদের ভিতর যে দেহ গোবর, একে কি বলে, সিলেন্টরন বলে। এটা একাধারে কি কাজ করে দেখো, পরিপাক ও সংবহনে অংশ নেয়। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে পরিপাক কি আর সংবহন কি, তাই না। আসলে একাধারে কিসে অংশ নিবে, পরিপাক ও সংবহনে অংশ নিবে। পরিপাক মানে কি, ধরো তুমি একটা খাবার খাচ্ছ, খাবার তো তোমার চিবে চিবে খাইতে হবে তাই না। তো তুমি যখন খাবারটা এই চিবে চিবে যে খাও, খাবারটা চিবালে কি হয়, খাবারটা ছোট ছোট হয়ে যায় না। তো আমরা খাবারটা যখন খেয়াই, যখন একদম ছোট ছোট কণা কণার মতো হয়ে যায়, তখন আমরা কি করি, গলা দিয়ে সেটা আমরা গিলি। তো সেটাকে বলে পরিপাক। মানে তুমি যখন খাবারটা ছোট ছোট করে খাবা, খাওয়ার পরে যে গিলবা, এটা গিলার পর আমরা পেটে যে যাবে, এ সিস্টেমটা বলে পরিপাক। সংবহন কি, এই যে তুমি খাবারটা খাইলা, এটা যে পুষ্টি গুণ, এতে পুষ্টি আছে, রক্তের মাধ্যমে সে আমাদের শরীরের বিভিন্ন অংশে এই পুষ্টিটারে সে পৌঁছে দিবে, এটা হলো তোমার সংবহন। অর্থাৎ পরিপাক ও সংবহন কি, তুমি একটা খাবার খাইলা, খাবারটা খাওয়ার পরে তোমার যে পুষ্টি উপাদান আছে, সেই পুষ্টি উপাদানকে রক্তের মাধ্যমে সারা শরীরে কি পৌঁছে দেওয়া হলো সংবহনের কাজ। আসলে এটা বুঝতে পারছো তুমি। এখন একটোডার্ম, একটোডার্মে নিডোব্লাস্ট নামে এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। মানে একটোডার্মে একটা কোষ আছে যেটা কি, যেটা কি কোষ, যেটা কোষের নাম কি, নিডোব্লাস্ট। এর বলতো একটোডার্ম কি ভিতরের অংশ নাকি বাইরের অংশ, বাইরের অংশ হলো একটোডার্ম। বাইরের অংশে কি একটা কোষ আছে, কোষের নাম কি, নিডোব্লাস্ট।
সে কোষের কাজ কি? এই কোষগুলো শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয়। আমি তোমাদের একটু আগে একটা ভিডিও দেখিয়েছি, তোমরা তো দেখতে পেয়েছো সে কিভাবে একটা শিকার তারে ধরছে বা সে কিভাবে হাঁটে, তাই না? তো এই যে বাইরের যে কোষগুলো আছে আমি তোমাকে দেখাচ্ছি, এই যে বাইরের যে কোষগুলো, এই যে কেমন জানি তার লম্বা তারের মতো, তাই না? এগুলো দিয়ে সে কি করে? এই কোষগুলো কি নামে পরিচিত বলতো? নিডোব্লাস্ট। এই কোষ দিয়ে সে কি করে? শিকার ধরে, তারপর তোমার নিজেকে রক্ষা করে, তারপর সে চলাফেরা করে, ঠিক আছে? আর এই উদাহরণ কি? হাইড্রা আর ওবেলা। তা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই বিষয়ে নিয়ে তোমরা কমেন্ট করবা। আর যারা ফেসবুকটা দেখতেছো অবশ্যই ফলো দিয়ে রাখবা, ঠিক আছে? তো আজকের মতো এতটুকুই। আহ যারা ইউটিউব দেখতেছো তারা সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।